আচ্ছা, পি ব্লক আজকে কোন টপিক হচ্ছে, ধরো গ্রুপ 13 করব, আর কিছু কি এলো আবার, ব্যাক করবো কি করে? শোনা যাচ্ছে ভয়েস? হ্যালো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, গ্রুপ 13 মানে হলো আমাদের বোরন ফ্যামিলি। বোরন ফ্যামিলি ফিনিশ করব, আর মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, আর সেই রিয়াকশন মনে রাখার ট্রিক শেষ করব একদম। 1 ঘন্টা চুপ করে এখন হচ্ছে ক্লাস কর, এক্ষুনি শেষ হয়ে যাবে। গ্রুপ 13, তো গ্রুপ 13 general configuration is NH2 NP1. NH2 NP1 হলো, তো সবার আগে গ্রুপ 13 এর নাম করা হয়, ইট ইজ নোন অ্যাজ হোয়াট, বোরন ফ্যামিলি। তো বোরনের দুটো আইসোটোপ আছে, B10 and B11। যেটা B10 তার পার্সেন্টেজ 19 and this is 81। ওকে, এবার ধরো অ্যাটমসফিয়ারে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, এই তিনটে এলিমেন্টের অ্যামাউন্টের সিকোয়েন্স হচ্ছে এইটা। মানে সবচেয়ে বেশি কে আছে আমার? অক্সিজেন, তারপর সিলিকন, দেন হলো আমার অ্যালুমিনিয়াম। তাতে যেটা দাঁড়ালো, অ্যালুমিনিয়াম আমাদের, এটা কি হলো তোমাদের অর্ডার অফ অ্যাবান্ডেন্স। অর্ডার অফ অ্যাবান্ডেন্স, তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কে হলো আমার? অ্যালুমিনিয়াম। ওকে, এইবার ধরো বোরন ফ্যামিলি মেম্বার কারা কারা আছে? বিমান, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। বিমান, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। ওকে, যেখানে দিস ইজ হোয়াট টপ টু বটম হলো। তাহলে টপ টু বটম আমাদের কি কি প্রপার্টিস পড়বো সেগুলো নিয়ে একটুখানি ইয়ে করা দরকার। টপ টু বটম জেনারেলি আমরা কি জানি, রেডিয়াস ইনক্রিজ করবে, আয়নেশন পোটেনশিয়াল ডিক্রিজ করবে, কিছু কিছু এক্সেপশনস আছে, সেগুলোকে নিয়েই মেইন কাজ হচ্ছে সেগুলো। আচ্ছা, এবার ধরো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। আজকেই করব, আজকেই মুখস্থ করব ফিজিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিস এর মধ্যে প্রথমে আসবে আমাদের অবভিয়াসলি অ্যাটমিক সাইজ। ওকে, অ্যাটমিক সাইজে তোমার ডাউন দ্য গ্রুপ কি হয়? রেডিয়াস ইনক্রিজেস, তাই তো? ডাউন দ্য গ্রুপ আমাদের রেডিয়াস কিন্তু ইনক্রিজ করে, হলো।
তার মানে আমাদের এক্সপেক্টেড অর্ডার কি হচ্ছিল, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এটা ছিল আমার এক্সপেক্টেড অর্ডার। বাট হলো কি, হলো হচ্ছে, দেখো এক্সেপশনস কিন্তু দেখা যাবে আমাদের কোথায়, এক্সেপশন দেখা যাবে এইখানে। কেন? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম আমাদের, কি ছিল কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, ডি ব্লকে ইন্ট্রোডাকশন হলে কি হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে, ছিল মনে আছে, যেটাকে আমরা বলে শিল্ডিং, শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট, তাহলে ডিউ টু শিল্ডিং এফেক্ট আমাদের অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে ফার্স্ট আমাদের গ্যালিয়াম হয়ে যায় ছোট, দেন অ্যালুমিনিয়াম মোর। ওকে, এইবার এইখানে দেখো ইন্ডিয়াম আর থ্যালিয়ামের মধ্যে থ্যালিয়াম নর্মাল, বাট রেডিয়াসের ডিফারেন্স 167, 169, তার মানে উই ক্যান সে অলমোস্ট ইকুয়াল। তাহলে শিল্ডিং এফেক্টের ফার্স্ট এক্সেপশন আমরা পড়লাম, ইন রেডিয়াস হচ্ছে। আচ্ছা, এবার যদি আমাদের বলে আয়নিক রেডিয়াস, যদি আমাকে বলে আয়নিক রেডিয়াস, তো ডিউ টু জেনারেল কনফিগারেশন NH2 NP1 they will form +3 oxidation state। তাহলে এরা কি কি ফর্ম করবে, B3+, Al3+, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে এদের রেডিয়াস কি, রেশিও কি হবে, এদের রেশিও হবে নর্মাল। কেন? কারণ দেয়ার ইজ নো রিলেশন বিটুইন আয়ন্স অ্যান্ড অ্যাটমস, এদের রেশিও কিন্তু নর্মাল, যা আমরা জানি তাই, ডাউন দ্য গ্রুপ ইনক্রিজেস তো ইনক্রিজেস। নাও সেকেন্ড ইজ আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি কি ছিল, ডিউ টু শিল্ডিং, দেখো আয়োনাইজেশন এনার্জি অ্যান্ড অ্যাটমিক রেডিয়াস these two are inversely proportional। কেন? এগেইন তাই, শিল্ডিং এফেক্ট হ্যান্ড সেম কন্ডিশন। তাহলে আমাদের আয়নিক রেডিয়াস অর্ডার হচ্ছে বোরন থেকে অ্যালুমিনিয়াম, তাহলে ডাউন দ্য গ্রুপ atomic size increases, ionization energy decreases, is a normal fact। হলো, তা শিল্ডিং এফেক্টের জন্য আমাদের সামনে কি এসে দাঁড়ায়, বোরন, বোরনের থেকে অ্যালুমিনিয়াম নর্মাল, অ্যালুমিনিয়ামের থেকে গ্যালিয়াম এক্সেপশন, গ্যালিয়ামের পরে ইন্ডিয়াম, ইন্ডিয়ামের থেকে থ্যালিয়াম, দেখো এক্সেপশন।
তাহলে কোন জায়গাটা এক্সেপশন হলো? এক্সপেক্টেড অর্ডার কি ছিল? এক্সপেক্টেড অর্ডার ডাউন দ্য গ্রুপ আয়নাইজেশন এনার্জি আমার ডিক্রিজ করবে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে কোথায় আমার এক্সেপশন হলো? এখানে, এখানে। এখানে কেন এক্সেপশন হলো? দিস ইজ হোয়াট, 2s2 2p1, গ্যালিয়াম 3s2 3p1। তো 3s2 3p1 দেখো আমাদের কিন্তু এখানে, সরি, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে 3s2 3p1, দিস ইজ 4s2 4p1। তাহলে 4s2 4p1 মানে তাহলে আমাদের কিন্তু গ্যালিয়ামের জন্য চলে এসেছে কি 3d অরবিটাল। তো 3d অরবিটাল চলে আসা মানে শিল্ডিং এফেক্ট। তাহলে শিল্ডিং এফেক্টের জন্য কি হবে? রেডিয়াসের এক্সেপশনস আমরা দেখেছি। এই দুজনের মধ্যে কার রেডিয়াস ছোট? গ্যালিয়ামের। তাহলে গ্যালিয়ামের রেডিয়াস যদি ছোট হয় তাহলে অটোমেটিক্যালি তোমার গ্যালিয়ামের, এই যে গ্যালিয়ামের তোমার আয়নাইজেশন এনার্জি কি হবে? হাই। আর ডিউ টু শিল্ডিং এফেক্ট ইন্ডিয়াম আর থ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, ওকে, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, তোমাকে যদি কোশ্চেনে বলে এদের দুজনে আয়নাইজেশন এনার্জি অলমোস্ট সেম, ঠিক আছে? কেন সেম? লজিক কিন্তু সেম, বিকজ রেডিয়াস অলমোস্ট সেম। দেখো 167 আর 169 পিকোমিটারে 10⁻⁻12, তার মানে এদের মধ্যে কোনো ডিফারেন্সই নেই, ঠিক আছে? এদের মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু আমরা মেজার করতে পারবো না, ঠিক আছে? তো মেইন কোশ্চেন হচ্ছে তোমার এই অ্যালুমিনিয়ামের সাথে গ্যালিয়ামের এক্সেপশনে। আচ্ছা, এবার হলো আমাদের আসবে থার্ড প্রপার্টি, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, তো ইলেকট্রোনেগেটিভিটি কি আছে তোমাদের? ইলেকট্রোনেগেটিভিটি, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট পরপর আমরা করব। ইলেকট্রোনেগেটিভিটিতে আমাদের কি সেম জিনিস, ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি কি হয় আমাদের? ডিক্রিজেস। ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস। তাহলে এখানে এক্সপেক্টেড ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কি ছিল? অবভিয়াস ডাউন ডিক্রিজ হবে, কিন্তু এখানে কিছু ভ্যালু আছে, সে ভ্যালুটা একটুখানি মনে রাখতে হবে। বোরন, অ্যালুমিনিয়াম, এই ইলেকট্রোনেগেটিভিটির ডেটা মনে রাখাটা খুব সোজা। এখানে কিভাবে ইলেকট্রোনেগেটিভিটির ডেটা মনে রাখবো? দেখো, তোর বোরনের ইলেকট্রোনেগেটিভিটি অবভিয়াসলি সবার হাইস্ট হবে 2, ঠিক আছে? থ্যালিয়ামের হচ্ছে তোমার তার চেয়ে 2 কম, 1.8 হচ্ছে। ইন্ডিয়ামের হচ্ছে তার চেয়ে এই 1.7, গ্যালিয়ামের হচ্ছে তোমার 1.6, অ্যালুমিনিয়ামের হচ্ছে তোমার মনে রাখার জন্য 1.5। তাহলে অর্ডারটা কি দাঁড়ালো বোঝা গেল? তাহলে সব থেকে আমার হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি কার হলো? এখানে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি হলো আমার বোরনের, লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি কার হলো? অ্যালুমিনিয়ামের। লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি কার হলো? অ্যালুমিনিয়ামের। তাহলে বোরনের পরে কে এলো আমার? থ্যালিয়াম। থ্যালিয়ামের পরে কে হলো? ইন্ডিয়াম। ইন্ডিয়ামের পরে কে হলো? গ্যালিয়াম। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু। আচ্ছা, এবার আসি আমাদের ফোর্থ, ডেনসিটি। তো ডেনসিটি, ডেনসিটি ডিপেন্ডস অন, ভয় শোনা যাচ্ছে তো?
হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ডেন্সিটি ডিপেন্ডস অন, ঠিক আছে, এবার দেখো ডেন্সিটি ডিপেন্ডস অন হোয়াট, মাস বাই ভলিউম। আবার ভলিউম ডিপেন্ড করে রেডিয়াসের উপর। তাহলে এখানে মাস এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমি এখানে কাকে রেসপেক্টেড হিসাবে ধরবো? সবসময় জানবে যে আমার নিউমারেটরে থাকে তার রেসপেক্টে ধরতে হয় আগে, ঠিক আছে? নিউমারেটর থাকে তার রেসপেক্টে ধরতে হয় সবসময়। যখনই এরকম ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে, ফার্স্ট উইল গো ফর হোয়াট এভার বি দ্য থিং প্রেজেন্ট অ্যাট নিউমারেটর। ইফ দ্য নিউমারেটর not possible, then we will go for, মানে if the numerator is not possible, data is not possible to judge the order, then we will go for radius or denominator data. তাহলে ডাউন দ্য গ্রুপ আমার মাস ইনক্রিজ করে, তাহলে আমার ডেন্সিটি কি হবে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। নেক্সট হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট। নেক্সট হচ্ছে মেল্টিং পয়েন্ট। আচ্ছা, মেল্টিং পয়েন্টে দেখো এখান থেকে 2-3টে কোশ্চেন বহুবার পড়েছে, ঠিক আছে? আমি তোমার ডেটা দিচ্ছি, ডেটা মনে রাখার দরকার নেই, বিকজ ওরা ডেটা দিয়েই কিন্তু কোশ্চেনটা দিয়েছে। ডেটা তো সম্ভব নয় মনে রাখা, আমরাই মনে রাখতে পারি না, তোমরা কি করে পারবে, ঠিক আছে? তো এখানে দাঁড়িয়ে তো ডেটাগুলো আমি দিচ্ছি, এখানে এই ডেটা দিয়েই কিন্তু কোশ্চেনটা দিয়েছিল, জাস্ট আমি পিওয়াইকিউ তুলেই কিন্তু দিচ্ছি। এই 660 ডিগ্রি সি, এটা হলো 30 ডিগ্রি সি, এটা অ্যারাউন্ড 150, এটা হচ্ছে তোমার 330 ডিগ্রি সি। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন এখানে আসছে গ্যালিয়ামে, ঠিক আছে? গ্যালিয়াম কেন? কারণ গ্যালিয়াম ম্যাক্সিমাম সময় গ্যালিয়াম কি থাকে? অ্যাট লিকুইড স্টেট। লিকুইড স্টেটে থাকতে কিন্তু পছন্দ করে, ঠিক আছে? লিকুইড স্টেট থাকে, কত থাকে? এর কিন্তু লিকুইড স্টেটের রেঞ্জ কিন্তু অনেক বেশি, আপ টু ধরো অ্যারাউন্ড 2000 ডিগ্রি সি ও কিন্তু লিকুইড থাকতে পারে, ঠিক আছে? তাহলে ফার্স্ট এখানে মেল্টিং পয়েন্টের এক্সেপশন হলো আমাদের গ্যালিয়াম। এবার বোরনের এখানে এতটা বেশি কেন? কারণ এর কিন্তু একটা পলিমারিক স্ট্রাকচার আছে, বোরনে। তার মানে ডিউ টু পলিমারিক স্ট্রাকচার ওর কিন্তু মেল্টিং পয়েন্ট হাই, ঠিক আছে? এই অবধি ঠিক আছে সবার? হ্যালো, হ্যাঁ স্যার। সবার ঠিক আছে এই অবধি? সবার ঠিক আছে? নেক্সট হলো, দেখো আমি স্ক্রিনের দিকে তো দেখতে পাচ্ছি না, তোমার থামস আপ দিলেও বুঝতে পারবো না, ঠিক আছে? অক্সিডেশন স্টেটস, অক্সিডেশন স্টেটে তো এখানে একটা টার্ম খুব আসে, দ্যাট ইজ ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট কেন এলিজিবল? ডিউ টু শিল্ডিং এফেক্ট। কারণ ডিউ টু শিল্ডিং দুটো ভ্যালেন্স ইলেকট্রন ইনার্ট হয়ে যায়, যে রিয়াকশনে কিন্তু পার্টিসিপেট করতে পারে না। তো যার জন্য কি হয়, ফর গ্রুপ 13 down the group stability of +3 decreases
+1 increases. Group 14, down the group, stability of +4 decreases, +1 increases. Sorry, +1, sorry, +2. এখানে দেখো, এখানে এই অক্সিডেশন স্টেট দিয়ে তোমাদের অক্সিডেশন রিডাকশন সব বুঝিয়ে দেওয়া যায় কিভাবে। ধরো এখানে, ধরো সব থেকে লাস্ট মেম্বার যে আছে, ধরো থ্যালিয়াম, থ্যালিয়াম +3, অবভিয়াসলি এ আনস্টেবল, তো ও সবসময় চাইবে কি আমি কিভাবে নিজেকে +1 বানাবো। তাহলে +3 থেকে +1 মানে কি হলো আমাদের রিডাকশন। তাহলে রিডাকশন যদি হয় তাহলে এ আমার কি হলো, অক্সিডাইজিং এজেন্ট। তার মানে আমি কনক্লুশন ড্র করতে পারি যে ডাউন দ্য গ্রুপ +3 স্টেবল, +3 অক্সিডেশন স্টেট যত আছে, তার মানে +3 অক্সিডেশন স্টেট ওলা এরা কিন্তু ইজ অ্যাক্টিং অ্যাজ হোয়াট, গুড অক্সিডাইজিং এজেন্ট হলো হচ্ছে ডাউন দ্য গ্রুপ। ডাউন দ্য গ্রুপ +3 অক্সিডেশন স্টেট দিয়ে যারা আছে তারা কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হবে। এবার ধরো তোমাকে স্টেবিলিটি বলেছে, তোমাকে B3+ বলো তো, বলতে পারিস কি, আর B+, এদের দুজনের মধ্যে কে স্টেবল? B3+. B3+ স্টেবল। এবার ধর তোকে বলেছে যে ইন্ডিয়াম 3+ আর ইন্ডিয়াম +1 এদের মধ্যে কে স্টেবল? +1. +1, ঠিক আছে। তো বোঝা গেল, তার মানে বি যদি প্লাস থাকে ও সবসময় নিজেকে কি করতে চাইবে, +3 তে। তার মানে অক্সিডেশন, তাহলে B+ স্টেট হলো আমার কি এজেন্ট হয়ে গেল, রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। আচ্ছা, তোমার ধরো এবার এরকম করে ইজিলি তুমি, এবার ধরো সেম জিনিস তোমাকে যদি দিতাম আমি গ্রুপ 14-এ, গ্রুপ 14-এ C2+, C2+ কার্বকাশি গেলে সোনা পাবে, C2+, এদের মধ্যে স্টেবিলিটি অর্ডার যদি বলতো কি হতো, +2, Increasing হবে. অবভিয়াসলি ইনক্রিজিং হবে, ঠিক আছে হলো। তার মানে এখান থেকে ধরো কি কি কোশ্চেন চলে আসে, তোমাকে যদি বলে PbO2 is a good oxidizing agent, এটা অ্যাসারশনে আছে, তাহলে এর রিজন কি হবে? এর রিজন কি হবে? কারণ PbO2 তে ওর স্টেট কত, +4, নাকি না? তাহলে ও +4 থেকে কি করতে চাইবে নিজেকে, +2, তাহলে এটা কি হলো আমার রিডাকশন। তাহলে Pb4+ কি হয়ে গেল আমার, অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক আছে, ঠিক আছে সবার, হ্যাঁ স্যার। সবার সবার হ্যাঁ হ্যাঁ স্যার. স্যার। এবার ধরো বলছে SnO2
আর SNO, এদের দুজনের মধ্যে কে স্টেবল হবে? এই দুজনের SNO মধ্যে SNO দেখো এখানে কাশি সোনা পাবে, ঠিক আছে। বেস্ট হচ্ছে আমার এই যে দেখো এখানে একটা দিচ্ছি PbO2, PbO2 তে +4 কিন্তু স্টেবল নয়, ঠিক আছে। SnO2 তে তোমার মনে রাখতে হবে এটা SN হচ্ছে এর উল্টো, এর কিন্তু +4 স্টেবল। তাহলে স্টেবিলিটি অর্ডারে গ্রুপ 14 গ্রুপ 14 অক্সাইডস, SNO এর +4, তার মানে সুন্দর আমার কিন্তু এখানে আমি যদি এখানে ড্র করি সুন্দর আমার +4 পাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু PbO তে +4 এর স্টেবিলিটি লেস, +2 এর স্টেবিলিটি মোর। আচ্ছা নেক্সট হলো স্যার কতগুলো এটা তোমার আরেকবার বলবেন? পিবি দাঁড়া একদিন দাঁড়া, এই সিকোয়েন্সটা দেখে নি একটু দাঁড়া। 6 হয়েছে না 6। হ্যাঁ আমি বললাম কি +4 স্টেবিলিটি এর জন্য এর জন্য এর জন্য ঠিক আছে, কিন্তু পিবি এর জন্য তোমার +4 এর স্টেবিলিটি, পিবি এর জন্য তোমার +4 এর স্টেবিলিটি লেস ডিউ টু ইনার্ট পেয়ার, আর এর জন্য কি বলে +2 এর স্টেবিলিটি হাই ডিউ টু ইনার্ট পেয়ার। বাকি সবার জন্য যেমন অনেক উপর থেকেই শুরু হয়ে আছে +3 গ্রুপ 13 এর জন্য, গ্রুপ 14 এর জন্য ইনার্ট পেয়ার এফেক্টটা এফেক্টিভলি এলিজিবল ফর পিবি, যে +4 এর স্টেবিলিটিটা কম, +2 এর স্টেবিলিটি হাই। সাত নম্বর হলো তোমার স্যার হ্যাঁ বল। এই কার্বন সিলিকন জার্মেনিয়াম আর হ্যাঁ কার্বন সিলিকন জার্মেনিয়ামের জন্য মানে যেটা গ্রুপ 13 এর অর্ডারটা ছিল ওটাই ফলো হবে? হ্যাঁ ওটাই। 13 এর যেটা অর্ডার ওটা তো লেটে এ হয়েছে। এটা 13 তো না, এটা 14। হ্যাঁ আপনি লিখিয়েছিলেন যে গ্রুপ 14 এ হচ্ছে +4 কমবে +2 বাড়বে। হ্যাঁ +4, আরে কমতে কমতেই আসে, হ্যাঁ এখানে গিয়ে একদম কম, কমতে কমতেই আসে, পিবিতে গিয়ে একদম নেই, পিবি +4 হয় না। তাহলে স্যার এর কি হবে মানে এসএন এর জন্য? এসএন এর জন্য বললাম তো, এসএন এর জন্য এসএন এর দেখ আমরা করছি কি এসএন এর দুটো অক্সিডেশন স্টেটের মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করছি, এসএন এর সাথে জার্মেনিয়ামের করিনি। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? আমি এসএন এর +4 এর সাথে জার্মেনিয়ামের +4 এর স্টেবিলিটি অর্ডার করিনি। আমরা কি করছি এসএন এর +4 এর সাথে এসএন এর +2, এই দুজনের মধ্যে এসএন এর +4 এর স্টেবিলিটি হাই। সাপোজ আমি অন্য একটা এলিমেন্ট নিলাম, সিলিকন নিলাম, তখন নর্মাল ইস্যু তোমার +4 ডাউন দ্য গ্রুপ, +4 এর স্টেবিলিটি লেস, +2 এর স্টেবিলিটি হাই। এবার +4 এর স্টেবিলিটি লেস হতে হতে পিবিতে গিয়ে সেটা প্রম্পট হয় একদম লেস, তার মানে এসএন +4 একটু হলেও যদি পাই, এসএন পিবি +4 পাবোই না। ঠিক আছে বুঝতে পারলি? +4 এর স্টেবিলিটি ওখানে যেমন +3 এর স্টেবিলিটি লেস, এখানেও +4 এর স্টেবিলিটি লেস, লেস হতে 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 এ দেখ, তার মানে কি SnO2 কিন্তু লেস বলো, SnO2 কিন্তু লেস, তার মানে SnO কিন্তু লিস্ট,
তার মানে এদের দুজনের মধ্যে কম্প্যারিজন করা হয়েছে। তাহলে বুঝলি? সিলিকন +4 আর +2 এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, সিলিকন +4 আর +2 এর মধ্যে যদি কম্পেয়ার করি, হ্যাঁ, তাহলে স্যার +4 এর স্টেবিলিটি হাই হবে। কেন? কারণ ওরা রয়েছে গ্রুপ 14 এ না, ওরা রয়েছে গ্রুপ 14 এ। তাহলে যে গ্রুপ 14 এ থাকে সে তো মিনিমাম তো 4 তো দেখাবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মিনিমাম তো 4 দেখাবে, এটা তো নর্মাল ইস্যু। আমি এই এক্সাম্পলটা কেন দিলাম, কারণ আমাদের মনের মধ্যে এটা ঢুকে গেছে যে আমাদের নিচে +4 থাকলেই আমার সেটা আনস্টেবল হয়। সেটা কখন? যে যদি আমি এসএন এর +4 এর সাথে পিবি +4 এর কম্পেয়ার করি তখন। কিন্তু যদি পিবি +4 এর সাথে পিবি +2 এর কম্পেয়ার করি তখন কিন্তু আমার পিবির জন্য হয়ে যাচ্ছে উল্টো, যে পিবি +4 স্টেবল, +4 এক্সিস্টই করে না। কিন্তু SnO2 +4 এক্সিস্ট করে, কারণ ও তো 14 গ্রুপেই রয়েছে না। স্যার কিন্তু গ্রুপ 13 এ ইন্ডিয়াম 3+ টা তো লেস স্টেবল ইন্ডিয়াম প্লাসের থেকে। ইন্ডিয়াম 3+, ইন্ডিয়াম 3+, হ্যাঁ বল, দাঁড়া এক মিনিট। ইন্ডিয়াম প্লাসের থেকে লেস স্টেবল তো। ইন্ডিয়াম প্লাস ডাউন দা গ্রুপ, দেখো তার মানে মেন কি, যে আমাদের একটা জিনিস তো দেখতে পাচ্ছ যে ডাউন দা গ্রুপ আমাদের মানে +3 গ্রুপ 13 এর জন্য, +4 গ্রুপ 14 এর জন্য কমছে। হ্যাঁ, কমছে হলো, এটা তো আমার ফিক্সড। এবার কিছু তো এলিমেন্ট ভার্সেস এলিমেন্ট তো আলাদা হবেই, কিন্তু এই দুটো গ্রুপের জন্য শিল্ডিং এফেক্টও কনস্ট্যান্ট, দুটো গ্রুপের জন্য ইনার্ট পেয়ার এফেক্ট সেটাও কনস্ট্যান্ট। ওই জন্য আমি গ্রুপ 13-14 এর মধ্যে যেটুকু কনস্ট্যান্ট পার্ট আছে সেটাকে করে দিলে 14 এ আমাকে ওইগুলো করতে হবে না। এবার ধরো তুমি BF3 এর স্ট্রাকচার বানাচ্ছ, BF3 F- এর সাথে রিয়াকশন করতে পারে BF4-। কেন করতে পারে? কারণ BF3 এখানে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমার, ইলেকট্রনিক করলে sp2, যার একটা ভ্যাকেন্ট p অরবিটাল পড়ে আছে, এ হলো আমার sp3। এখান থেকে কেমিক্যাল বন্ডিং এ কি কোশ্চেন ছিল, যেটা ছিল আমাদের BS ব্যাক বন্ডিং, যেটা ছিল আমাদের ব্যাক বন্ডিং বোরন, এখানে হচ্ছে ফ্লোরিন, তার মানে এদের মধ্যে কি হলো, আমার পার্শিয়াল ডিউ টু ব্যাক বন্ডিং আমার এখানে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার চলে এলো বি আর এফ এর মধ্যে। পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার চলে এলো, তাতে কি হলো, আমার বিএফ এর বন্ড লেন্থ কমলো আর বন্ড অর্ডার বাড়লো। কিন্তু BF4- কি হলো, 1 2 3 4 সবকটাই আমার সিঙ্গেল বন্ড, sp3। তাহলে এখানে কিন্তু BF এর বন্ড লেন্থ কিন্তু হাই, তাহলে বন্ড লেন্থ তার মানে কি হলো, BF এর বন্ড লেন্থ BF4- is more than in BF3। এইবার হলো, তুই যদি BF3 এর সাথে 3টে F- এর রিয়াকশন করে এরকম কিছু কমপ্লেক্স যদি তৈরি করতে চাই, যেটা কোনোদিনই পসিবল হবে না, বিকজ ল্যাক অফ স্পেস, এর কোনো অরবিটাল নেই। কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে এটা পসিবল, কারণ এর কিন্তু তোমার ডি অরবিটাল আছে,
কারণ অ্যালুমিনিয়াম 3s2 3p1, তার মানে 3d অরবিটাল ইজ প্রেজেন্ট ফর অ্যালুমিনিয়াম। ওকে, আচ্ছা এইবার হলো এটা কত হলো 7। নেক্সট হচ্ছে তোমার নেচার অফ কম্পাউন্ড। নেচার অফ কম্পাউন্ডে তোমাদের এখানে দেখো আমাদের কি ছিল, বোরন অ্যান্ড অ্যালুমিনিয়াম, এদের দুজনের জেনারেলি স্মল সাইজ। আচ্ছা আমাদের ফাই কি ছিল, ফাই ছিল আমাদের ডিগ্রি অফ কোভ্যালেন্সি। স্যার হুম, একটু উপরের দিকে স্ক্রল করবেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। ফাই ছিল আমার ডিগ্রি অফ কোভ্যালেন্সি, আর ডিগ্রি অফ কোভ্যালেন্সি মানে চার্জ বাই রেডিয়াস, চার্জ বাই রেডিয়াস। এবার রেডিয়াস আমার স্মল, তাহলে ডিগ্রি অফ কোভ্যালেন্সি হাই। তার মানে বাবা একটু পরে কর, আমি একটু ইয়েতে আছে। হ্যাঁ হ্যাঁ 12:30 দিয়ে কর। আচ্ছা ঠিক আছে, হলো ডিগ্রি অফ কোভ্যালেন্সি, তার মানে রেডিয়াস আমার স্মল, তাহলে ফাই ক্যারেক্টার কি হলো হাই। তাহলে বোরন আর অ্যালুমিনিয়াম এরা হচ্ছে তোমার কোভ্যালেন্ট নেচার, এরা হলো কোভ্যালেন্ট নেচার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অ্যালুমিনিয়ামে AlCl3 can exist as ডাইমার, ডাইমার রূপেও এক্সিস্ট হতে পারে। কিভাবে, অ্যালুমিনিয়ামে 1 2 3 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 হলো। এই ক্লোরিন এখানে বন্ড করলো কোঅর্ডিনেট বন্ড, এই ক্লোরিন এখানে করলো কোঅর্ডিনেট বন্ড, বুঝলে? আচ্ছা এইবার এই জায়গাটা একটুখানি আমাদের খেয়াল রাখা দরকার, যেটা দিয়ে আমাদের কোশ্চেন আসে মাঝখানে। এখানে টোটাল কতগুলো আমাদের অ্যাটম আছে টোটাল, মাঝখানে দেখো কতগুলো ইলেকট্রন আমাদের কন্ট্রিবিউট করেছে। দেখো এই যে সিগমা বন্ড গুলো হয়েছে না, নর্মাল সিগমা বন্ড গুলোকে সবসময় 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বলে। 2 সেন্টার কারণ সবসময় দুটো সেন্টারই একে অপরের সাথে কোভ্যালেন্ট বন্ড এইভাবে করে থাকে, 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এবার হচ্ছে আমাদের মাঝখানে দুটো জিনিস আমরা শিখবো, একটা হচ্ছে 3C2E বন্ড, যেটাকে বলে বানানা বন্ড, আর এটা হচ্ছে 3C4E বন্ড। এবার হলো 3C2E বন্ডটা দেখ, 3C2E বন্ড
আর হলো আমাদের ব্যানানা বন্ডটা কি জিনিস। এখানে তারপর শিখবো 3C4E বন্ডটা কি। ফার্স্ট হচ্ছে আমাদের B2H6। B2H6 হচ্ছে is a dimer of BH3, dimer of BH3। এবার BH3 ডাইমারটা কি? পলিমার, যদি অনেক মলিকুল একসাথে জুড়ে যাওয়াটাকে পলিমার বলে, আর দুটো মলিকুল একসাথে জুড়ে যাওয়াকে ডাইমার। আচ্ছা আচ্ছা। হলো এই হলো BH3। এইখানে ঠিক হাইপার কনজুগেশনের মতো এই হাইড্রোজেন এখানে ওভারল্যাপ হয়, সাইমেন্টেনাসলি এই হাইড্রোজেন এখানে ওভারল্যাপ হয়। তো মাঝখানে এরকম একটা সিচুয়েশন করে রেজোনেন্সের মতো। ডট ডট দিয়ে রিপ্রেজেন্ট করে, কারণ মাঝখানে হাইড্রোজেনটার ইকুয়াল পার্টিসিপেশন আছে বোথ এন্ডে। এইবার হচ্ছে এই জায়গাটা দেখো, একদম পুরো এইখানটা, এটার নাম কি। এখানে টোটাল দেখো, তুমি এখানে দেখো বোরন আছে, হাইড্রোজেন আছে, বোরন আছে। টোটাল কটা অ্যাটম? 3টে অ্যাটম, তাই 3 সেন্টার। বি আর এইচ এর মধ্যে কটা ইলেকট্রন ছিল? 2টো। তার মানে 2টো ইলেকট্রন 3টে সেন্টারকে ধরে রেখেছে। এরকম কোথায় আছে? এখানেও বি আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে। তাহলে নাম্বার অফ 3C2 কত হলো? 2টো। 3 সেন্টার 2 ইলেকট্রন হলো 2টো। আচ্ছা, এবার 2 সেন্টার 2 ইলেকট্রন কতগুলো আছে? মানে যেগুলো পিওর সিগমা, 1 2 3 4। তাহলে 4 2 সেন্টার 2 ইলেকট্রন হয়েছে। এবার এখানে আরেকবার বলছি, দেখ এই অ্যালুমিনিয়াম দিয়ে বলে বুঝে যাবি। অ্যালুমিনিয়াম একটা অ্যাটম, 2টো অ্যাটম, 3টে অ্যাটম। তাহলে কটা কটা সেন্টার আছে তোমার? 3 সেন্টার, ঠিক আছে। আর কটা ইলেকট্রন আছে? দেখো এখানে 2টো, এখানে 2টো, আর এখানে 2টো, যেটা কোঅর্ডিনেট বন্ড হয়েছে। তাহলে টোটাল কটা হলো? 4E। এবার এখানে আয়, আরেকবার বোঝ। এখানে বোরন একটা অ্যাটম, হাইড্রোজেন একটা অ্যাটম, আবার বোরন একটা অ্যাটম। তাহলে কটা সেন্টার হলো? 3টে সেন্টার। আর বি আর এইচ এর মধ্যে, মানে এইখানে কটা বন্ড ছিল? 2টো। সেই 2টো বন্ড তোমার এদিকেও 50%, এদিকেও 50%, তার মানে 2টো ইলেকট্রন। তাহলে যেরকম উপরে হয়েছে সেরকম নিচেও হয়েছে না। তাহলে 3C2E, কটা 3C2E আছে? 2টো। তাহলে এখানে কটা 3C4E আছে? 2টো। বোঝা গেছে কিনা? এবার ধরো এখান থেকে অনেক কোশ্চেন আসে। ধরো তোমাকে দিয়েছে বি আর এই যে এইচ এর মধ্যে, এখানে দিয়েছে এক্স আর এখানে দিয়েছে ওয়াই, মানে বন্ড লেন্থ বলছে, ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এদের দুজনের মধ্যে কার বন্ড লেন্থ তোমার বেশি হবে? বন্ড লেন্থ সব থেকে স্ট্রেচেবল কে? অবভিয়াসলি ওয়াই। ওয়াই কেই কিন্তু তুমি স্ট্রেচ করছো, এক্স তো পিওর, এক্স তো পিওর। এবার আরো কোশ্চেন আসে। ধরো তোমাকে দিয়েছে, তুমি এখানে অরবিটাল পিকচারটা একবার দেখো, অরবিটাল কনসেপ্ট। বোরনে এই 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 এখানে কি হচ্ছে তোমার? হাইড্রোজেন। এখানে কি হচ্ছে তোমার? হাইড্রোজেন। হলো? আচ্ছা, এবার আরেকটা বোরন, হলো? আচ্ছা, এইখানে তোমার বোরনের এই যে ঘর ফাঁকা, ভ্যাকেন্ট অরবিটাল, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো মাঝখানে এই হয়ে গেছে তোমার হাইড্রোজেন।
এই হলো বোরনে আরেকটা অরবিটাল, এখানেও মাঝখানে হাইড্রোজেন। এই হলো বোরনে আরেকটা অরবিটাল, হলো। তার মানে জাস্ট আমরা এই জায়গাটা আমরাকে এইভাবে ড্র করা হয়েছে। এইখানে বোরনের হাইব্রিডাইজেশন sp3, কিন্তু তুই যদি BH3 তে হাইব্রিডাইজেশন করতে যাস সেখানে বোরনে হাইব্রিডাইজেশন হবে sp2। তার মানে মাঝখানে এই জায়গাটা কম্বিনেশন হচ্ছে কার সাথে, sp3, একটা বোরনে sp3 সাথে হাইড্রোজেনের s, ওর সাথে আরেকটা sp3। দেখো এটা বুঝলে কি, মাঝখানটা এটা হলো কি s, আর বাকিগুলো কি sp3 এরকম কবার হয়েছে, দুবার হয়েছে sp3s। আর এইখানে কি হয়েছে তোমার, sp3 এর সাথে s, এরকম কবার হয়েছে, 1 2 3 4, 4 বার, 4 টাইমস। বলো এই অবধি বুঝলে কি? স্যার অ্যালুমিনিয়ামটা আরেকবার করুন। অ্যালুমিনিয়ামটা আরেকবার করছি, তুমি এটা করো, করছি। স্যার sp3 আর s টা আরেকবার বলবেন? দেখো বোরন যখন B2H6 হয়েছে, তাহলে বোরনের কটা অরবিটাল হয়ে গেছে, দেখো একটা তো ফাঁকা অরবিটাল ছিল না, হ্যাঁ একটা তো ফাঁকা অরবিটাল ছিল যখন BH3 ছিল, তখন আমার sp2 3টে সিগমা বন্ড। কিন্তু যখন B2H6 হয়েছে তখন B2H6 এর কি হয়েছে, ওই ফাঁকা অরবিটালটা তো ফাঁকা নেই, তাহলে ও হাইড্রোজেনের সাথে ইনভলভ হয়েছে ওভারল্যাপিং এ। তার মানে কি হলো, 4টে ওভারল্যাপিং হলে কি হয়, sp3 হয় না। তার মানে মাঝখানে যেটা ছিল সেটা কি হয়েছে, তার মানে দুটো বোরনই হয়ে গেছে কি sp3, আর মাঝখানে যে ছিল s, তাহলে এরকম কি হয়েছে, বোরনের sp3 হাইড্রোজেনের s এর সাথে কম্বাইন হয়েছে। কটা বোরন ছিল, দুটো বোরন ছিল, তাই দুটো sp3 হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ বুঝেছি। এবার যখন আমি ওই ওই সিগমা বন্ড গুলো করছিলাম, ওখানে তো শুধু আলাদা আলাদা না, ওখানে তো জয়েন হয়নি কারোর সাথে। তার মানে ওখানে কি হয়েছে, পিওর sp3s সিগমা বন্ড আছে। হলো, বানানো বন্ডে ধরো তুমি করছো BeH2 whole n or MgH2 whole n। বেরিলিয়ামের স্ট্রাকচার কি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 4। তার মানে তোমার এখানে বেরিলিয়ামে কিন্তু দেখো, তুমি যদি অরবিটাল ইয়ে করো তাহলে বেরিলিয়ামে কিন্তু দেখো সিম্পল এই হাইড্রোজেন, বেরিলিয়ামে এই হাইড্রোজেন, ওর তো অক্টেট ফুলফিলই নেই। দেখো বেরিলিয়ামের টোটাল কটা ইলেকট্রন আছে, 4টে ইলেকট্রন আছে। তার মানে বেরিলিয়াম কি করতে পারে, বেরিলিয়ামে দেখো এখানে একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, বেরিলিয়ামে আবার ভ্যাকেন্ট অরবিটাল আছে, তার মানে ও আরো 4টে ইলেকট্রন নিতে পারে, হ্যাঁ কি না? তবে তো কি অক্টেট ফুলফিল হবে। তাহলে এরকম সিচুয়েশনে কি দাঁড়াবে, তাহলে বেরিলিয়াম ও আরো অন্য যে হাইড্রোজেন আছে তার সাথে কম্বাইন হওয়ার চেষ্টা করবে। এরও দেখো এখানে ফাঁকা,
এখানে ফাঁকা, তার মানে কি এই জুড়বে, এর সাথে ওভারল্যাপ হবে, তার মানে কি এই প্রসেসটা চলতেই থাকবে। তার মানে যেটা দাঁড়ালো যে BH2-র, ঠিক আছে, যে বন্ডই ফর্ম করবে সেখানে হলো বানানা বন্ডই হবে। এবার তুমি বেরিলিয়ামকে মুছে দিয়ে এখানে তুমি ওকে Mg দিয়ে রিপ্লেস করো, সেও কিন্তু একই জিনিস, বানানা বন্ডই করবে। তাহলে এরকম জিনিস করতেই থাকবে। এবার ধরো তুমি করছো Al2 Me6, Me মানে মিথাইল, এখানে অ্যালুমিনিয়াম 1 2 3, মিথাইল, মিথাইল হচ্ছে কটা, 3টে হাইড্রোজেন। হলো, তো এখানে দেখো অ্যালুমিনিয়াম কার্বন এই আর অ্যালুমিনিয়াম কার্বন এই, তার মানে যেটা আমরা করেছিলাম কোথায়, Al2Cl6 এ, Al2Cl6 এ। তাহলে এখানে কি হলো তোমার 3 সেন্টার 4 ইলেকট্রন। কেন 3 সেন্টার 4 ইলেকট্রন বলা হচ্ছে, দেখো এইদিকে মার্ক করছি, দেখো ভালো করে, অ্যালুমিনিয়াম একটা অ্যাটম, কার্বন একটা অ্যাটম, আবার অ্যালুমিনিয়াম একটা অ্যাটম, তাহলে হলো 3টে সেন্টার 4 ইলেকট্রন কি করে এখানে দুটো, ঠিক আছে, ভালো করে দেখবে এখানে দুটো 4 ইলেকট্রন কি করে। আর এই যে তুমি যে ওভারল্যাপ করছো, ঠিক আছে, এই যে তুমি ওভারল্যাপ করছো অ্যালুমিনিয়াম 3 সেন্টার 4 ইলেকট্রন, ভালো করে দেখো যখন আমরা Al2C ওটার সাথে কম্পেয়ার করি একবার দেখ, এই এই দেখো এই দুটো একই রকম, কিন্তু একই রকম। এখানে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরিন অ্যালুমিনিয়াম 3টে সেন্টার আর 4 ইলেকট্রন, কারণ এখানে এই আর এই। আর যদি আমার BH3 থাকে তখন কি হবে, মানে B2 BH3 হোল 2 যদি থাকে তখন কি হবে, আমার 3 সেন্টার 2 ইলেকট্রন। স্যার কিন্তু Al2Cl6 এ দেখুন মানে এই টার্মিনাল তো এখানে একটা কোঅর্ডিনেট বন্ড হয়েছে না, এই যে দুটো আর এই সিগমা। Al2Me6 এ তাহলে স্যার বন্ডের মাঝখান থেকে একটা এ হবে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম কার্বন ওভারল্যাপ। স্যার 4 4 ইলেকট্রনটা বুঝতে ইলেকট্রনটা একবার পারিনি। বোঝাবেন? এই তো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এখানে দুটো ইলেকট্রন আর এই যে দুটো কোঅর্ডিনেট বন্ড করেছে, এই যে দুটো কোঅর্ডিনেট বন্ড করেছে 2 2 4, আবার ধরো এই যে দুটো ইলেকট্রন, এই যে দুটো কোঅর্ডিনেট বন্ড হয়েছে 2 2 4, আর এই একটা সেন্টার, এই একটা সেন্টার, এই একটা সেন্টার, এরকম দুবার হয়েছে। কিন্তু যখন আমি BH3 করেছিলাম আমার কাছে কিন্তু এই কোঅর্ডিনেট বন্ডটা কিন্তু ছিল না, সিগমা ওভারল্যাপ হয়েছিল, দেখ ভালো করে। ওই জন্য এই কোঅর্ডিনেট বন্ডের দুটো ইলেকট্রন কিন্তু ইনভলভ হয়নি, ওই জন্য 3C2E BH3 সময়। এবার Al2Cl6 এর মতো Fe2Cl6 সেম সেম জিনিস, Fe2Cl6 একই, ঠিক আছে। এইবার ইন্টারেস্টিং কোশ্চেন হচ্ছে যে তোর যদি I2Cl6 থাকে তখন কি হবে। I2Cl6 যখন থাকে তাহলে এখানে আয়োডিন 1 2 3, I2Cl6 এখানে
আমাকে একটা জিনিস বল, যে যখন এখানে অ্যালুমিনিয়ামের হাইব্রিডেশন কি ছিল? অবভিয়াসলি sp3, বুঝতেই পারছিস 4টে ওভারল্যাপ হয়েছে, 3টে সিগমা বন্ড আর একটা কোঅর্ডিনেটেড। তাহলে I2Cl6 এ কি হয়েছে? এই এই এখানে আয়োডিনের হাইব্রিডেশন কি? এখানে অ্যালুমিনিয়ামের হাইব্রিডেশন কি হবে? বল। sp3 হবে? দেখো এখানে কিন্তু আয়োডিনের লোন পেয়ারও কিন্তু আছে দুটো, তাই না? আয়োডিনের লোন পেয়ার থাকে না? 3টে লোন পেয়ার তো। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এইবার দেখ তোর কি দাঁড়িয়ে আছে, 1 2 3 4 5 6। তুই যদি ICl3 করতিস তাহলে কি দাঁড়াতো? অ্যাজ পার ফর্মুলা 7 + 3 10, 10/2 5। তার মানে কি হচ্ছে আমার sp3d ICl3 তে। এবার ICl3 তে নাম্বার অফ লোন পেয়ার কটা হবে? দুটো। 5 - 3 2। এ দেখো দুটো লোন পেয়ার, বোঝা গেল? স্যার এখানে sp3d2 হচ্ছে কারণ ওই কোঅর্ডিনেট বম্ব ফর্ম করছে তাই বলি। দেখো sp3 হয়েছিল এইটুকু তো বুঝেছিস। হ্যাঁ তার মানে আরো দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ারকে নেবো না? পি ব্লক এলিমেন্টের লোন পেয়ারকে নেয় তো হাইব্রিডেশনে। হ্যাঁ sp3 অব্দি তো শিওর, 3টে সিগমা একটা কোঅর্ডিনেট, আর এই যে দুটো ডি পার্টিসিপেট করবে দুটো লোন পেয়ার, এই যে দুটো লোন পেয়ার হলো তার এভিডেন্স। বুঝলি? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। এবার এবার ধরো BeCl2 করছো ইন ভেপার ফেজ, আবার BeCl2 করছো ইন সলিড ফেজ। তাহলে BeCl2 ভেপার ফেজে কি দাঁড়াবে? BeCl2 ঠিক যেরকম ভাবে BH2 করছিলাম, এই হলো Cl, ঠিক আছে? তোমার এরকম কন্টিনিউ করতেই থাকবে। এরকম হতেই থাকবে BeCl2। যদি তুমি BeCl2 নর্মাল করতে, মানে ধরো মোনোমার হিসাবে BeCl2, BeCl2 ভেপার ফেজে থাকে তোমার ডাইমার সিচুয়েশনে, BeCl2 সলিড ফেজে থাকে তোমার পলিমার হিসাবে। যখন পলিমার হিসাবে আসবে তখন ওর অক্টেট ফুলফিল হতেই হবে, তখন হবে আমার ওর sp3। BeCl2 মোনোমার, ওর তুমি যদি হাইব্রিডেশন করো তাহলে তোমার দাঁড়াবে ধরো BeCl2 ভ্যালেন্সেল, তাহলে 2 + 2 4, 4 হচ্ছে কত? 4/2 sp হয়ে দাঁড়াচ্ছে মোনোমারে। BeCl2 যখন তুমি ভেপার ফেসে করবে তখন ওর দাঁড়াবে
sp2, BCl2 সলিড ফেজ যখন তুমি করবে তখন হবে তোমার sp3। বুঝছে? তো এটা কেন হচ্ছে, মানে সলিড sp3 কেন হয়েছে? এই তো, আরে সলিড, আমরা সলিড তৈরি করি কেন বল? সলিড হয় কেন? সেন্ট্রাল অ্যাটম নিজের ভ্যালেন্স সেলে অক্টেট ফুলফিল করছে। দেখ যতবারই আমরা মানে নাম্বার অফ অ্যাকুমুলেশন বাড়িয়েছি, কেন বাড়িয়েছে? কেন? সেন্ট্রাল অ্যাটম চেষ্টা করেছে নিজের ভ্যালেন্স সেলে অক্টেট ফুলফিল করার। তো অক্টেট ফুলফিল করার জন্য 4টে বন্ড দরকার, 4 2 8, আচ্ছা আচ্ছা। 4 2 8। এবং তুই যে কোনো এক্সাম্পল তুলে দেখ, SiO2 সিলিকন ডাইঅক্সাইড এরকম পলিমার, এ চলতেই থাকবে সিলিকন ডাইঅক্সাইড। কেন? কারণ ও ভ্যালেন্স সেলে অক্টেট ফুলফিল করার চেষ্টা করছে। CO2 এর জন্য হয়নি কেন? কারণ ও ওভারল্যাপ পিপাই করতে পেরেছে, সিলিকন পারেনি। কারণ সবাই পলিমার করে কেন? কারণ সে নিজে উইক বলে, তার কারণ ওর ইলেকট্রন দরকার। পলিমার হলেই 100% sp3 হবে, কারণ সবাই চেষ্টাই করছে নিজে ভ্যালেন্স সেলে অক্টেট ফুলফিল করার জন্য। এবার ধরো তুমি B2H6 রিলেটেড, তার মানে কি কি পয়েন্ট হলো? স্ক্রল আপ করুন। হ্যাঁ হ্যাঁ, বুঝলে? হ্যাঁ স্যার। এবার দেখো B2H6 রিলেটেড কি কি কোশ্চেন, মানে কোন কোন পয়েন্ট গুলো কারেক্ট সেটাকে বল। ফার্স্ট হচ্ছে, আমাকে বল B2H6 ইটস দ্য প্ল্যানার মলিকিউল। স্যার এর আগের ইয়েটা দেখেন, স্ট্রাকচারটা। এটা কি কারেক্ট? B2H6 ইজ আ প্ল্যানার মলিকিউল। কারেক্ট কি না? প্ল্যানার হলে তো sp হবে, প্ল্যানার হলে তো sp হবে, তাই না? বলছে ইট হ্যাভ 12 ভ্যালেন্স ইলেকট্রন। বলো এটা কারেক্ট না রং? ইট হ্যাভ 12 ভ্যালেন্স ইলেকট্রন। হ্যাঁ, এটা তো B2H6 কারেক্ট হবে। এটা তো কারেক্ট হবে। BH3 এর হোল 2 না, 12 ভ্যালেন্স ইলেকট্রন 3। It have 2 3C2E bond. It have 2 3C2E bond. Correct or wrong? কারেক্ট। Correct. It have 4 2C2E bond. Correct or wrong? Correct or wrong? Correct. Correct. বলো এর আছে 1B 1 boron is sp2 hybridized No. and other one is sp3। Wrong. দুটোই sp3. একদম
B2H6 is a Lewis acid. বলো। false, একদম কারেক্ট। গ্রুপ 13 যারা আছে তারা সবাই লুইস অ্যাসিড, বলেছিলাম বারবার, তাই না? গ্রুপ 13 যারা আছে, দেখো আমার যে ওভারল্যাপ হচ্ছে সেখানে 50-50 ওভারল্যাপ, তার মানে 50% ওভারল্যাপ হয়নি না। গ্রুপ 13 যারা আছে তারা 100% লুইস অ্যাসিড। দেখো তুমি ফ্রিডল ক্রাফট দেখো, তুমি হাইড্রোবোরেশন দেখো, সব সময় কিন্তু দেখবে ওখানে সব কটাতে লুইস অ্যাসিডই হয়েছে। কিন্তু ওদের তো অরবিটাল ভ্যাকেন্ট ছিল, এর তো হ্যাঁ, অলরেডি বন্ড ফর্ম হয়ে গেছে। দেখো এখানে B2H6 এর যখন বন্ড ফর্ম হয়েছিল, B2H6 এর যখন বন্ড ফর্ম হয়েছিল কি ছিল, ও এদিকে গেছে 50%, এদিকে গেছে 50%, একই না? এরকম ছিল তো। তাহলে এদের মধ্যে কি পিওর বন্ড আছে? একদম এরকম কি পিওর বন্ড আছে যাতে আমার অক্টেট ফুলফিল হয়ে গেছে পুরো? না, তাহলে গ্রুপ 13 সব সময়ের জন্যই কিন্তু লুইস অ্যাসিড, সব সময়ের জন্য দেখলেই লুইস অ্যাসিড হলো। আচ্ছা, আমি লুইস অ্যাসিড দিয়ে আরেকটা জিনিস বলি, ঠিক আছে? লুইস অ্যাসিডের কনসেপ্ট যখন উঠলো, এখানে কেমিক্যাল বন্ডিং এর একটা জিনিস চলে আসবে, মাথায় এলো বলে দিচ্ছে। লুইস অ্যাসিড অবভিয়াসলি কি করে, যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে। তো কেন লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে? নিশ্চয়ই তার সেন্ট্রাল অ্যাটমে অক্টেট ফুলফিল নেই। এবার যদি আমি BF3, BCl3, BBr3, BI3 দেখি, তাহলে লুইস অ্যাসিডের টেন্ডেন্সি কিন্তু এই বাড়বে। কেন? কারণ এখানে হয় আমার ব্যাক বন্ডিং। ব্যাক বন্ডিং হলে কি হবে, 1 2 3, ব্যাক বন্ডিং হলে আমার সেন্ট্রাল অ্যাটমের অক্টেট ফুলফিল হচ্ছে কি হচ্ছে না? যেখানে 3টে সিগমা আর একটা কি হলো, ব্যাক বন্ডিং। যত আস্তে আস্তে বন্ড লেন্থ বাড়ছে তত আমার কি পাই বন্ড ফরমেশন টেন্ডেন্সি কমছে। তাহলে সেন্ট্রাল অ্যাটমের কি হলো, আমার অক্টেট ফুলফিল করা হচ্ছে না, তার মানে আমার লুইস অ্যাসিড টেন্ডেন্সিও বাড়ছে। এবার তুমি বলবে স্যার AlCl3 ও কি লুইস অ্যাসিড? ওটাও লুইস অ্যাসিড। কেন? কারণ AlCl3 সেন্ট্রাল অ্যাটম ভ্যাকেন্ট আছে বলেই তো AlCl3 ডাইমার ফর্ম করার চেষ্টা করছে না। AlCl3 ডাইমার ফর্ম করছে কেন? ডিউ টু হোয়াট? ডিউ টু ইনকমপ্লিট অক্টেট অফ অ্যালুমিনিয়াম, না থাকি না? তার মানে AlCl3 আরেকটা AlCl3 থেকে ইলেকট্রন না নিয়ে যদি অন্য কারোর থেকে নেয়, তাহলে তো AlCl3 কোনো দোষ নেই, তাহলে তখন সে কি হবে, লুইস অ্যাসিডই হবে। তাহলে AlCl3 যদি লুইস অ্যাসিড হয়, তাহলে আমার কি হবে, BH3 তার হোল 2 কেন লুইস অ্যাসিড হবে না? কিন্তু তোমাকে যদি বলতো স্যার BF3 এর কি হোল 2 হবে, কোনো দিন হবে না, কারণ ও ডিউ টু ব্যাক বন্ডিং অক্টেট ফুলফিল করে নিচ্ছে। বোঝা গেল? একটু উপরে স্ক্রল করবে। হুম। Yes. স্যার স্যার বলো, একটু জুম করতে পারবে জুম করবো? হালকা? হ্যাঁ স্যার ঠিক আছে। কে, রমিত না? না স্যার, রাজদীপ। আচ্ছা।
হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার ওই আচ্ছা স্টেটমেন্ট গুলো একটু দেখান। স্টেটমেন্ট এইগুলো হ্যাঁ নাও। হয়ে গেছে। আচ্ছা এখানে বিএসসি লুইস অ্যাসিড দিয়ে হলো কত নম্বর পয়েন্ট ছিল? আচ্ছা এখানে এদের মধ্যে কোনো বিবি বন্ড আছে? ইজ দেয়ার নো এনি স্যার। বিবি? নো, তার মানে ইটস অলসো ইনকারেক্ট। এবার ধরো B2H6 এর এখানে তোমাকে এখানে দিয়েছে এক্স, এটা আমি একটু আগে করালাম। আর একটা কোশ্চেন এলো, ধরো তোমার কাছে এসছে এখানে এলো ওয়াই আর এই দুটো বোরনের মধ্যে ডিস্টেন্স জেড। অবভিয়াসলি তুমি বুঝতেই পারছি স্ট্রাকচার দেখে এক্স এর থেকে ওয়াই স্ট্রেচেবল, ওয়াই এর থেকে জেড স্ট্রেচেবল, হ্যাঁ কি না? ঠিক আছে, এখানে যে বন্ড অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে 120, এখানে যে বন্ড অ্যাঙ্গেল আছে সেটা হলো 120 টার্মিনালে। হয়েছে? এবার দেখো BF3 যদি NH3 এর সাথে রিয়াকশন করতো তাহলে কি হতো? NH3 ইজ আ লুইস বেস। কেন? ওর মাথায় কি আছে? সুন্দর একটা লোন পেয়ার আছে। তা লোন পেয়ার কি করবে? এখানে বোরনকে কোঅর্ডিনেট করবে। কোঅর্ডিনেট বন্ড করেছে, 100% ডোনেশন হয়নি। তাহলে এখানে দেখো প্রত্যেকেই কিন্তু চারটে করে ওভারল্যাপ করে বসে আছে। তাহলে এও হলো তোমার sp3, এও হলো তোমার sp3। স্যার sp3 হবে? হ্যাঁ, চারটে ওভারল্যাপ আছে না? সরি। আচ্ছা এই লোন পেয়ারটা ডোনেট করবে তো? হ্যাঁ, লোন পেয়ার তো 100% ডোনেশন হয়েছে কি, মানে প্লাস মাইনাস তো হয়নি বাবা। সিম্পল এক্সাম্পল ধর NH4 প্লাস, এখানে নাইট্রোজেনের হাইব্রিডেশন কি? 5 + 4 9 -1/2, হ্যাঁ কি না? sp3 তো। NH4 প্লাস তৈরি হয় কি করে? বোঝা গেল? ঠিক আছে, এবার ধরো নেক্সট প্রপার্টি আসছে তোমার। আচ্ছা
আচ্ছা এখানে আরেকটা আছে, হ্যাঁ B2H6 আরেকটা মিস করে গেছি, B2H6 প্লাস অ্যামোনিয়া, B2H6 প্লাস অ্যামোনিয়া কি হবে? B2H6 প্লাস অ্যামোনিয়া রিয়াকশন করে তৈরি করে তোমার বোরাজিন। এর নাম হলো B3N3H6 ইনঅর্গানিক বেনজিন। দেখো এখানে এখানে সময় BNB একটা বন্ড হবে, BNB B3N3